ভাই, মেজাজটা খুব খারাপ, গালাগালি করতে ইচ্ছা করছে। মুশকিলটা হচ্ছে বয়স হয়ে গিয়েছে এবং আমরা আসলে ঠিক গালাগালি করার লোক না। তারপরে যেহেতু গালাগালি করতে ইচ্ছে হচ্ছে, আজকাল যারা গালাগালি করে তাদের কারো একজনের গালি শুনে আসি। যারা টেলিভিশনে দেখছেন বা একটু ভলিউম বাড়িয়ে দিয়ে শুনছেন, তারা একটু ভলিউমটা কমিয়ে ফেলুন এবং বাকিরা কানে হেডফোন দিয়ে দেন, তাহলে সাউন্ড ভালো পাবেন। লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, এখন 8:30 বাজে। আমি যদি এখন না বেরোই তাহলে আমি এক্সাম দিতে পারবো না, কারণ আমার কাছে অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগে। আর আজকে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো। আমি এমন একটা বালের দেশে জন্মাইছি তো, আর এমন একটা বালের শিক্ষামন্ত্রী হয়েছে এবার। মানে আই সোয়ার টু গড, আই ইউজ টু রেসপেক্ট হিম আ লট, বাট আই ডোন্ট এনিমোর। দিস গাই ইজ প্লেইং উইথ আওয়ার লাইফ। এক 12.5 লক্ষ স্টুডেন্ট, হি ইজ জাস্ট ফাকিং জোকিং অ্যারাউন্ড। দেখ তোর বালের বৃষ্টি, তুই যা, তুই বেড়ে তুই এই রুম থেকে। তোর এই রুমে তোর দামি দামি গাড়ি থেকে বেরো, হেলিকপ্টার থেকে বেরো, তারপর দেখ আমার সাথে কি হইতেছে। আমার অবস্থা এই জেনজি ছাত্রীটির মতো আর কি। আমিও খুব রেসপেক্ট করতাম মিলন ভাইকে, এখনো করি, আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে কি দুঃখে, কি কারণে এই বন্যার মধ্যে কোমর পানি গলা পানিতে মানে 7 দিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে এইচএসসি পরীক্ষা দিতে হবে। আমি জানি না তারেক রহমান এবং তারেক রহমানের সুপার্থী যারা আছেন তারা বুঝতেছেন পারছেন কিনা মা, যে তাদের যে শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন খুবই ভালো লোক, খুবই ডেডিকেটেড লোক, কিন্তু ডেট এক্সপায়ার্ড মা, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তার পক্ষে এখন আর আসলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কাজকর্ম করার মতো অবস্থা ওনার আর নাই। এবং সেটা যে নাই এর একটা মানে বিভিন্ন ধরনের প্রমাণ প্রতিদিন তিনি দিয়ে যাচ্ছে। এর মধ্যে হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষার সময় এই যে সারা বাংলাদেশ ভেসে যাচ্ছে, দেশের বিশাল একটা অংশ বন্যা কবলিত, এবং বাকি সব জায়গায় যেগুলোতে বন্যা নেই, বড় বড় শহরগুলোতে রাস্তাঘাটে পানি, কোমর পানি গলা পানি পর্যন্ত হয়ে বসে আছে, কিন্তু তাকে এইচএসসি পরীক্ষা নিতেই হবে। কেন নিতে হবে এটা নিয়ে তারা একটা প্রেস নোট দিয়েছে। আমি সেই প্রেস নোট পড়ি নাই, সরকারি প্রেস নোট পড়ার মতো আসলে রুচি হয় না, বাট পত্রিকা থেকে যেটা দেখলাম 2-3টা কথা, এর মধ্যে হচ্ছে যদি এই পরীক্ষা এই থামিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হবে, ভবিষ্যতে তাদের এটা হবে ওইটা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে দেরি হয়ে যাবে। কি ঘোড়ার ডিমের বিশ্ববিদ্যালয় আমাদের সেগুলোর ভর্তি পরীক্ষা, এবং সেখানে আবার দেরি হয়ে যাচ্ছে। মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অবস্থাটা কি সেটাও আমি আপনাদেরকে একটু যদি দেখাই আর কি। আমার একজন খুব প্রিয় মানুষ আছেন, খুবই 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 প্রিয়, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। তিনি একজন ছাত্র নেতা, তিনি একজন সংসদ সদস্য, এবং তিনি কোন সাবজেক্টে পড়েন আপনারা জানেন নাকি? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে একটা সাবজেক্ট পড়তেন, সেটা আবার ইংরেজি সাহিত্য না, কিন্তু সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট অফ কি যেন আছে, এটা হচ্ছে তাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ ঢাকা। মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়েন। আসুন বিশ্ববিদ্যালয় তাকে 3 বছরে কি ইংরেজি শিখিয়েছে সেটাও একটু দেখে আসি। It's my security concern where I live, and it's my security question by how I go. তো এই হইলো আর কি আমাদের শিক্ষার অবস্থা। মানে হান্নান মাসুদের ইংরেজি শুনে আমাদের যে শিক্ষকরা আছেন, মানে ওই ডিপার্টমেন্ট যে শিক্ষকরা আছেন, তাদের যদি মিনিমাম লাজ লজ্জা বোধ থাকতো তাহলে তারা চাকরি ছেড়ে বাংলাদেশ ছেড়ে হিমালয়ের গর্তে বা গুহায় গিয়ে বসে ধ্যান করতে শুরু করে দিতেন, যে ভাই কি বানাইলাম, কি হইলো, এবং আমরা যে এখানে পড়ালেখা করিয়েছি লোকজন, এটা যেন তোমরা আর কাউরে বইলো না। এটার জন্য দরকার হলে তোমাদের কাছে আমরা কিছু টাকা পয়সা দিই, তোমরা খবরদার বইলো না যে তোমরা আমার ছাত্র। এই হচ্ছে মানে একটা সিস্টেমের যে শিক্ষার যে অবস্থা আর কি আমাদের দেশে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে এইচএসসিতে এই ভরা বর্ষায় ভরা এর মধ্যে নিতে হবে। আমি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে বলতে চাই যে আপনি দয়া করে আমাদের এই যে ছাত্রছাত্রীদের সমস্যাগুলোর কথা চিন্তা করেন। শুধুমাত্র গোয়ার্তুমি করলে তো হবে না, এবং এটা শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের সমস্যা তা কিন্তু না, এটার সাথে গোটা পরিবার জড়িয়ে থাকে। ধরেন আমার মেয়ে যদি আজকে পরীক্ষা দিতে যেত, বা আমার বোন যদি পরীক্ষা দিতে যেত, ভাই যেত, তাহলে সকাল থেকে দেখা যেত যে সারা পরিবার একটা টেনশনে উত্তেজনা। সকলের তো ভাই আর 4 হুইল ড্রাইভ পাজেরো গাড়ি নাই, তাই না? তো সকালে উঠে এই বর্ষার মধ্যে এই গলির মধ্যে রিক্সা ঢুকবে না, সিএনজি ঢুকবে না, কি করব না করব, এবং কোমর পানিতে ভিজে একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা হলে যাচ্ছে, তার এতটুকু পর্যন্ত স্যাঁতসেঁতা নোংরা পানিতে, তার কাছ থেকে আপনি পরীক্ষা আশা করেন? এই ধরনের অমানবিকতা, এই ধরনের গোয়ার্তুমি, এই ধরনের বেকুবি, এই ধরনের স্টুপিডিটি
এটার কোনো মানে হয় না। আপনারা যে কড়াকড়ির ভাব দেখাচ্ছেন, আই এগ্রি উইথ দিস ওয়ান। লেখাপড়া কড়াকড়ি করতে হবে, লেখাপড়া আহ্লাদের কিছু নাই। লেখাপড়ার সর্বশেষ আহ্লাদ আমরা দেখেছি জাতির মুক্তি ত্রাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এসে বলছে এইচএসসি পরীক্ষায় দেওয়ার দরকার নাই, যা অটো পাস। তো উনি অটো পাস করে দিচ্ছে, 2-3টা কলেজের কিছু লোকজন গিয়ে সচিবালয় ধমকাধমকি করেছে, এবং তখন তো তাই হতো, সেটা হয়েছে। কিন্তু এই তুলনায় আপনার এইচএসসি পরীক্ষা নেন, কিন্তু এর মানে এই না যে একেবারে মানুষকে বিপদে আপদের মধ্যে ফেলে করতে হবে। বরঞ্চ আমাদের এই ছাত্রছাত্রীদের কিভাবে সুবিধা করে দেওয়া যায় এই জিনিসগুলো ভাবা উচিত। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, আদৌ এই ভর্তি পরীক্ষার প্রয়োজন আছে কিনা এটা নিয়ে এখন সিরিয়াসলি দেখার বিষয়। পাশ্চাত্য দেশগুলোতে আমরা তো দেখতে পাচ্ছি এইখানে প্রেডিক্টেড গ্রেড, মানে কলেজ বলে দিচ্ছে যে ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড, মানে তাদের তো আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নাই, যেটাই হোক এই স্কোর পাবেন, এইটার উপরে তারা কিন্তু কন্ডিশনাল অফার লেটার বিশ্ববিদ্যালয়গুলো থেকে পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে ঠিক আছে, তোমার যদি নম্বর এত হয় তাহলে তুমি আমার এই সাবজেক্টে তুমি ঢুকতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়গুলো ক্ষেত্র বিশেষে অনেক বিশ্ববিদ্যালয় ভাইভা নিচ্ছে, মৌখিক পরীক্ষা নিচ্ছে, কিন্তু তারা মানে একটা কন্ডিশনাল অফার দিয়ে রাখছে, এবং রেজাল্ট বের হলে যদি দেখা যায় যে সেই রেজাল্ট ঠিক আছে তাহলে কিন্তু অটোমেটিক ভর্তি হয়ে যায়। এই ধরনের একটা সিস্টেম বাংলাদেশে চালু করতে হবে। রাষ্ট্র সরকার পড়ালেখা করাচ্ছে একটা বাচ্চাকে স্কুলে 10 বছর, তারপরে কলেজে 2 বছর, 12 বছর পড়ানোর পরে রাষ্ট্রের আর একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো সে পড়ালেখার একের বিন্দুমাত্র দাম দেয় না। আচ্ছা, দিল না, ভর্তি পরীক্ষার দরকার, মানলাম, আমি এটাকে আমি প্র্যাকটিক্যালি নিলাম আমাদের দেশের বাস্তবতা। মাঝখানে আওয়ামী লীগ সরকার একটা খুব চমৎকার জিনিস শুরু করেছিল, যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, মানে সবগুলো বিশ্ববিদ্যালয়কে তারা চেষ্টা করছিল যে একসাথে একটা ভর্তি পরীক্ষা হবে। মুশকিলটা হচ্ছে কি, সেই ইচ্ছা চালু করা যায় না, কারণ হচ্ছে ওই যে স্বার্থের টানাপোড়েন আছে, দ্বন্দ্ব আছে, অনেকগুলো কাহিনী আছে। একইভাবে আওয়ামী লীগের যেরকম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মতো লোক আছেন যারা গুচ্ছ পরীক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন, আবার সেইখানে বিসি কি একটা বিসি ছিল না, যেটার জন্য মোহাম্মদ জাফর ইকবালে কি বলা যায় সদ্গা দিয়ে দিল আওয়ামী লীগ। যাই হোক, ওই বিসির নাম এগুলো গুরুত্বপূর্ণ নাম না, যাই হোক, এই ধরনের গুচ্ছ পরীক্ষার চেষ্টা করা হচ্ছিল। এখন মাঝখানে হয়েছে কি, দেশ স্বাধীন হয়েছে তো আবার নতুন করে দেশ স্বাধীন হয়ে সবই স্বাধীন হয়েছে। ইভেন যে বিশ্ববিদ্যালয়গুলা এই গুচ্ছ পরীক্ষার ভিতরে ছিল, আমি শুনলাম যে তারাও অনেকে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় কোনোটাই গুচ্ছের মধ্যে নয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি জানি না খুলনা বিশ্ববিদ্যালয়, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে নেবে। এখন আমরা যারা মিডল ক্লাসের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাই, মিডল ক্লাসের লোকজন একটা লোককে তার ছেলে বা মেয়েকে নিয়ে, ছেলে হলে যাই হোক, মেয়েকে নিয়ে আজকে সিলেটে যেতে হবে, কালকে খুলনা যেতে হবে, পরশু চট্টগ্রামে যেতে হবে, এবং এইটা একটা মানে কি বলা যায় অমানবিক দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাথরুমের জায়গা নাই, গভীর রাতে ট্রেনে যাচ্ছে, ট্রেন মিস হচ্ছে, ট্রেন ডিলে হচ্ছে, বাস উল্টে পড়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশেই বাচ্চাগুলোরে ছোটাছুটি করানো হচ্ছে। কি কারণে? বিশ্ববিদ্যালয়গুলো ভাবে আমাকেই বেস্ট স্টুডেন্টটা বেছে নিতে হবে, এবং সেই যার কারণে আমি অন্য কারো ভর্তি পরীক্ষার সাথে নাই। কি বেস্ট স্টুডেন্ট বেছে নেয় সেটা তো আমি একটু আগে হান্নান মাসুদের উদাহরণ দিয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির একটা ডিপার্টমেন্টে পড়ে আর কি। তো সুতরাং এই জিনিসগুলোকে যদি মিলন সাহেব যদি আসলে ছাত্রছাত্রীদের কল্যাণ করতে চান, তাহলে এই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। এই জিনিসগুলো খুবই জরুরি। নাম্বার 2 হচ্ছে, ইভেন আমার কাছে মনে হচ্ছে যে এত লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর প্রয়োজন আছে কিনা এটা সরকারের এখন দেখার প্রয়োজন আছে। কারণ বিশ্ববিদ্যালয় আসলে পড়তে যায় না, বিশ্ববিদ্যালয়ে যায় বিসিএস এর কোচিং করতে। এটা আমিও জানি, আপনি জানেন, এই এক বিসিএস এর ডাক্তার ভাই সরকার ফালায় দিছে ওরা 2 বছর আগে, তাই না? সো বিসিএস ইজ ইম্পর্টেন্ট। তাই যদি হয় এইচএসসি পরীক্ষার পরে বিসিএস নিয়ে নেন, মানে এটা আমি জানি অনেকে এখন বলবেন যে তুই তো আরেক পণ্ডিত দিয়ে শুরু করেছিস। দাঁড়ান, আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন ধরেন এইচএসসির পরে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনী, সবগুলাতে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে লোক নিয়ে নেয় ওরা। এর মানে কি এই অফিসাররা কি এইচএসসি পাস থাকে? তা কিন্তু না, তাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট ট্রেনিং হয়, সেনাবাহিনী ট্রেনিং হয় বিএমএতে, এবং ওই সময়টাতে তারা সেখানে সামরিক বিদ্যার উপরে গ্রাজুয়েশনটা করেন। বাইরের আমি এখন জানি না, আগে জানতাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিএমএর অ্যাফিলিয়েশন আছে, সেখান থেকে একটা গ্রাজুয়েশন নেন। বাট এইচএসসির পরে তাদেরকে নিয়ে গিয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, সেই দিকে গ্রাজুয়েশন করা হয়, কারণ তাদের জীবনে, তাদের চাকরি জীবনে সেটাই প্রয়োজন। একই ক্ষেত্রে আমাদের সরকারি অন্যান্য চাকরিগুলোতে এটা করা উচিত, করা দরকার। এই মুহূর্তে করার দরকার হলে কি হবে, ধরেন আপনি এইচএসসি করে বিসিএস দিয়ে দিলেন, বিসিএস এ যারা অ্যাডমিন ক্যাডার পেল তাদেরকে আপনি 3 বছর 4 বছর সেটা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, আপনি তাদেরকে পাবলিক অ্যাডমিনের উপরে বা প্রশাসন চালানোর উপরে একটা ফুল অনার্স কোর্স করেন। যারা ট্যাক্স পাবে, ধরেন এনবিআর যাবে, যারা ধরেন কাস্টমস পাবে, তাদেরকে আপনি অর্থনীতি ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের অনুষদের আন্ডারে একটা সাবজেক্ট খুলে দেন। সেই সাবজেক্টের উপরে তারা কর ম্যানেজমেন্ট করা বা কাস্টমস, ভ্যাট, এক্সাইজ, বাকি যে জিনিসগুলো আছে এইগুলোর উপরে তারা 3 বছর 4 বছর অনার্স পড়ুক এবং মাস্টার্স করুক, এবং তারপরে তারা চাকরিতে যোগ দিক। তাহলে হচ্ছেটা কি, বাকিরা যারা এটা সুযোগটা পেল না, হয়তো 2-3 বছর দেন, 2-3 বার সুযোগ দেন একটা লোককে, তারপরে কিন্তু সে যে সাবজেক্ট পাবো এটাতে মনোযোগ দিবে, এবং এর অধিকাংশই তখন এইসব মাইন্ড করে নেবে। অনেক ভুয়া সাবজেক্ট আছে, সেই ভুয়া সাবজেক্টগুলোতে পড়তে যাবে না। পালি একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই পালি সাবজেক্টটা যে পড়ে যারা পড়েন, এরা এটা ব্যবহারিক প্রয়োগটা কোথায় করেন আমি জানি না, এরা কিন্তু তা করেন না। তাহলে তারা কেন করেন, যে পালি পড়েও বিসিএস দেওয়া যায়। তো যদি বিসিএসটা ওনারা আগে দিয়ে দিতে পারতেন, চাকরি হয়ে যেত, তাহলে এই পালি ডিপার্টমেন্ট টাইপের আরো যে অসংখ্য ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে, এই যে বললাম হান্নান মাসুদের ডিপার্টমেন্ট, এটার নামই আমি আগে আসলে জানতাম না, আমি মূর্খ মানুষ, কিন্তু আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট ছিল বলে আমার মনে পড়ে না, একটাই ছিল ইংরেজি ডিপার্টমেন্ট, এবং খুব ভাব চক্কর ছিল ওদের। যাই হোক, তাহলে হতো কি, বিশ্ববিদ্যালয়ে যে যাওয়ার যে বা গ্রাজুয়েট হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এর মূল কারণটা হচ্ছে বিসিএস, এবং বিসিএস দিয়ে দিয়ে যদি আপনি এদেরকে, ধরুন যারা পুলিশে পেলো, যারা ধরেন পররাষ্ট্র পেলো আইআরে যাবে, যারা পুলিশ পেলো ক্রিমিনোলজির যে সাবজেক্টগুলো আছে তাদেরকে এখানে ভর্তি করে দেন, তারা এটা পাশ করুক, এবং বাকি যারা আছেন তারা তখন এই ধান্দা বাদ দিয়ে দিবে, এবং তারা যাদের গ্রাজুয়েট হওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে বা অন্যান্য পরিকল্পনা আছে, শখ আহ্লাদ আছে, তারা করবে, বাকিরা কিন্তু টেকনোলজিতে চলে যেতে পারে। আমাদের অনেকগুলো টেকনোলজিক্যাল ইনস্টিটিউট তৈরি করা দরকার, এবং সেগুলোতে এদেরকে আমরা তখন স্থান দিতে পারবো। এতে হচ্ছে যে উচ্চশিক্ষার যে বিপুল ব্যয়ভার এবং এই যে বিপুল অপচয়, সেটা বন্ধ করা যায়। আমি মিলন স্যারকে অনুরোধ করবো যে, আমি বলছি না যে এই প্রস্তাবটা আপনারা মানবেন, আমি জানি কমেন্টে অনেক লোকজন অলরেডি রেডি হয়ে গেছেন গালাগালি করার জন্য, আই লাভ দ্যাট, গালাগালি করেন, কিন্তু এই বিকল্পগুলো নিয়ে চিন্তা করুন, এবং মানুষের, আমাদের এই প্রজন্মের এই বাচ্চাগুলোর, এই স্টুডেন্টদের কিভাবে সুযোগ সুবিধা তৈরি করা যায়, কমফোর্ট দেওয়া যায়, লেখাপড়ার মান উন্নত করে, নকল আর হবে না, এটার সাথে আমি আপনার সাথে একমত, কিন্তু বাকি জিনিসগুলো কিভাবে সুবিধা করে দেওয়া সেটা নিয়ে আমার মনে সিরিয়াসলি ভাবেন। আল্লাহর ওয়াস্তে এই গোয়ার তুমি বাদ দেন, এই ভর বর্ষায়, এই ভর বন্যায় এদের উপরে আপনাদের হেডমটার দেখায় না। ইতিমধ্যে সরকার থেকে এমন কোনো মহল নাই যেখান থেকে তার প্রতিক্রিয়া দেখানো হয় নাই। তাতে আওয়ামী লীগের চাঙ্গা যা হওয়ার হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরা এখন সারা বাংলাদেশে তারা টক অব দি বাংলাদেশ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মনোবল আমি মনে হয় গত 5-7 দিনে অনেক বেড়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ তারা এখন একটা কথা বলতে পারছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে শেখ হাসিনা আসিতেছে। এই যে আসিতেছে, তারপর এটা তো এন্ড নাই, এটা তো মানে আসিতেছে তো কোনো নাই, আসিতেছে তো একটা মানুষের মধ্যে উৎসাহ জাগায়, আগ্রহ জাগায়। এইটা শেখ হাসিনা রয়টারে ইন্টারভিউর মাধ্যমে এস্টাবলিশ করতে পেরেছে। না হলে প্রতিটা জায়গা থেকে, সরকারি মহল থেকে, এবং সরকার কেন একটা চিঠি ইস্যু করবে সকল মিডিয়াকে যে শেখ হাসিনার খবর যেন প্রচার না করা হয়। তার মানে সরকার তার একটা দুর্বলতা দেখিয়েছে, যে এটার মাধ্যমে সরকার দেখিয়েছে সরকার ভীত আছে, সরকার একটা কনসার্ন হয়ে আছে যে শেখ হাসিনা তাদের অনেক শিরোপীড়ার, মাথা ব্যথার কারণ। তিনটা বিষয় হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চায়। এই তুমি বলছো কিভাবে আসবে, উনি হয়তো নৌকা দিয়ে আসতে পারে, বর্ষাকাল এখন বন্যা হচ্ছে, সারাদিন পানি বাড়ছে, উনি হয়তো এখন তো পদ্মা নদীতে প্রচুর পানিতে উনি চলে আসতে পারেন, আসতে পারেন নুনবাড়ি রংপুরে, উনি তিস্তা দিয়েও নৌকায় করে চলে আসতে পারেন, বজ্রানে চলে আসতে পারেন, ওই হেলিকপ্টার গিয়েছেন, এখন নৌকায় চলে আসবেন। এটা তো আমরা ওই যে হিন্দুদের, আমরা যখন বলে ধর্মীয় বিষয়টা হয়ে যায়, যদিও যে কদিন পরে আমাদের দেশে হবে ওই যে দুর্গাপূজা হবে, তো দুর্গাপূজায় তো কখনো দুর্গা দেবী গজে আসে, অর্থাৎ হাতিতে চড়ে আসে, কখনো নৌকায় করে আসে। তো এইবার যেহেতু বন্যার প্রাদুর্ভাব বেশি, পানি বেশি, এইবার হয়তো দুর্গা নৌকায় আসতে পারে। আমি জানি না হিন্দুদের শাস্ত্রে কি লেখা আছে,
তুমি প্রশ্ন করছো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে আসবেন, উনি নৌকায় আসতে পারেন, অস্বাভাবিক কি আছে, পদ্মায় পানি আছে প্রচুর, আসবেন। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে এই ইস্যুটা নিয়ে আমরা কেন এত আলোচনা করছি, সরকার কেন এই ব্যাপারে উদ্গ্রীব দেখাচ্ছে, কেন প্রসিকিউটরের কথা বলতে হবে, আইনের বিষয়। আমি এখানে যে জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে 24-25 পটভূমিকা আর 12 ফেব্রুয়ারি 2026 সন পরবর্তী পটভূমিকা এক নয়। 24-এ শেখ হাসিনার পতনের জন্য সারা বাংলাদেশের মানুষ এক কাট্টা হয়েছিল। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, সারা বাংলাদেশের আনাচে কানাচে, ঘরে বাইরে সকল মানুষ শেখ হাসিনার পতনের জন্য ঘরের বাইরে চলে আসছিল। ইভেন মা বোনরা চলে আসছিল, শিশুরা পর্যন্ত চলে আসছিল। তারা পর্যন্ত মায়ের কুলে বসে আসিয়া আন্দোলনে যাব, এবং মেয়েরা আন্দোলন করেছে। তারপর একটা ব্যাপক গণ আন্দোলন গড়ে উঠেছিল তৎকালীন সরকার পতনের জন্য। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে সবাই আমরা জয়ী হয়েছি, শেখ হাসিনার গদির পতন হয়েছে, যেটা কাঙ্ক্ষিত ছিল। এবং এটার ব্যাপারে আওয়ামী লীগও কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে নাই, পুলিশ পারে নাই, সেনাবাহিনী পারে নাই, কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় নাই। সবাই শেখ হাসিনাকে পরিত্যাগ করেছে, এবং শেখ হাসিনা তখন একা দেশ ছেড়ে অন্যত্র প্রস্থান করেছে। তখন তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন, তার নিয়ন্ত্রণে হেলিকপ্টার ছিল। এবং এটা একটা মানে দেখার বিষয় যে তার কাছে তো শেষ পর্যন্ত তার কাছে হেলিকপ্টার তার নিয়ন্ত্রণে ছিল। গণভবন থেকে হেলিকপ্টারে উঠার মতো পরিবেশ তার কাছে ছিল। ওখানে গণভবনে হেলিকপ্টার ল্যান্ড করতে কেউ বাধা দিতে পারে নাই, হেলিকপ্টার উঠতে কেউ বাধা দিতে পারে নাই, হেলিকপ্টার করে ঢাকার বাইরে চলে যেতেও কেউ বাধা দিতে পারে নাই। চলে যাওয়ার পরে গণভবন তছনছ হয়েছে, ভাঙচুর হয়েছে, আমরা দেখেছি। এবং গণভবনের কাতলা মাছটা নাকি হাসিনার মাছ, কাতলা মাছ ছিল, সেই হাসিনা কাতলা মাছটা এক ভাই আমার নিয়ে গেছেন, নিয়ে গিয়ে উনি ভালো করে খাওয়া দাওয়া করেছেন। এই তো ছিল আন্দোলনের আমাদের পটভূমিকা। কাতলা মাছটা আমরা নিয়ে গেছি, ফার্নিচার নিয়ে আসছি, অনেকে গণভবনের ফার্নিচার নিয়ে গেছেন, যেন ভাবটা যেন এইটা শেখ হাসিনার বাড়ি ছিল, তার সম্পত্তি ছিল। কিন্তু এগুলো যে রাষ্ট্রীয় সম্পদ ছিল, এগুলো কিন্তু আমরা কেউ চিন্তা করি নাই। আন্দোলনের তৎকালীন সময় রাষ্ট্রীয় সম্পদে অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, আন্দোলনের সময়টা হয়, আমরা মেনে নিয়েছি। কিন্তু সে আন্দোলনটা কি বিপ্লব ছিল, অভ্যুত্ত ছিল, এটা নিয়ে এখন নতুন করে আবার বিতর্ক দেখা দিয়েছে। আমরা স্পষ্ট বলেছিলাম এটা অভ্যুত্থান ছিল না, এটা ছিল বিপ্লব। কিন্তু এই বিপ্লবের পিঠে প্রথম ছুরিকাঘাত করলেন ডক্টর ইউনূস এসে, আসিফ নজরুল এবং এই সমস্ত লোকদেরকে নিয়ে এই বিপ্লবের মধ্যে উনি ছুরিকাঘাত করলেন, করে বিপ্লবটাকে অভ্যুত্থান করলেন, সংবিধান নিয়ে আসলেন। সংবিধানের আলোকে ওই কি বলে সংবিধানের নেসেসিটি ডক্ট্রিনের আওতায় সাজানো সুপ্রিম কোর্টের একটা মিথ্যা রায় বানিয়ে তারা ক্ষমতায় আসলেন, মিথ্যা দিয়ে শুরু করলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা প্রয়োজন ছিল না। সুপ্রিম কোর্টের জজ সাহেব যখন ক্যান্টনমেন্টের আশ্রয় নিয়ে আছে, তখন সেখানে সুপ্রিম কোর্টের সেশন দেখায়া টেবিল বসে আসিফ নজরুল একটা অ্যালার্ম নিয়ে আসলেন যে নেসেসিটি অফ ডক্ট্রিন হিসাবে উনি শপথ নিতে পারেন। প্রয়োজন ছিল না। বর্তমান সরকার শপথ নিয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। এই শপথটা তো ডক্টর ইউনূস সাহেব শিখা ও নির্মাণে নিতে পারতো, বাংলাদেশের শহীদ মিনারের সামনে নিতে পারতো, রাজু ভাস্কর সামনে নিতে পারতো। সংসদে যদি তখন সংসদ ভবন লুট হয়ে গেছিল, আপনি রাজু ভাস্কর সামনে নিতেন, এটা বিপ্লবী সরকারের রূপ দিতেন, বিপ্লবী সরকার করতেন, করে বলতেন আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, 5 বছর এই বিপ্লবী সরকার দেশ শাসন করবে। কে বাধা দিত আপনাকে? কার তখন বাধা দেওয়ার ক্ষমতা ছিল? এবং সেনাবাহিনীও বলতে হইতো আমি বিপ্লবী সরকারের অধীনে থাকবো এবং বিপ্লবী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, বলতে বাধ্য হতো। পুলিশও ডিসঅর্গানাইজড হয়ে গেছিল, পুলিশকেও এই বিপ্লবী সরকার অর্গানাইজ করতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো একটা অশুভ নেতৃত্বের কারণে, একটা অযোগ্য নেতৃত্বের কারণে, একটা অযোগ্য চক্রের কারণে আমাদের বিপ্লবটা ব্যাহত হয়ে গেল। যে পরিবর্তন
যে আকাঙ্ক্ষা আমরা বাংলাদেশে চেয়েছিলাম, সে আকাঙ্ক্ষাটা আর পালন করার সুযোগ থাকলো না। তারপরে ওনারা সেটা বলা শুরু করলেন অভ্যুত্থান। তো অভ্যুত্থান যদি হয় তাহলে সংবিধান সাসপেন্ড করলেন না। অভ্যুত্থান যদি হয়, আপনি সাংবিধানিক সরকার যদি হইতে হয়, তাহলে তো অভ্যুত্থান হবে না। এটা জাস্ট ক্ষমতার পালাবদল। সাংবিধানিক ভাবে আপনি ক্ষমতার পালাবদল হয়েছেন, শূন্যতা সৃষ্টি হয়েছে, প্রধানমন্ত্রী নাই, সেখানে আপনি চলে গেছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আগামী দিনে যদি শেখ হাসিনা আইসার দাবি করে যে ওই সরকার, তার সরকার বৈধ ছিল এবং ডক্টর ইউনূস সরকার অবৈধ ছিল, কারণ শেখ হাসিনা কোনো পদত্যাগ পত্র কাউকে দিয়ে যায় নাই এবং সংসদ ভাঙ্গার কোনো অনুরোধ রাষ্ট্রপতিকে করেন নাই। এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো তো আগামী দিনে সামনে আসবে, আলোচনায় আসবে, কথা বলবে, মানুষ কথা বলবে এগুলো নিয়ে। কাজেই তৎকালীন সময়ে না বিপ্লব না অভ্যুত্থান, এরকম একটা জগাখিচুড়ি করার পরে, বিশেষ করে আমি বলবো বিএনপির চাপে, একক বিএনপির চাপে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান থেকে নিচে নেমে আসতে বাধ্য হয়েছিল। তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। এটা তো বলা অপেক্ষা রাখে না। বাকি সবাই নির্বাচন চায় না, নির্বাচনের বিরোধিতা করেছে। আমাদের দল, আমার দলও সে বিরোধিতা করেছে, কিন্তু একমাত্র বিএনপি বলছে না, নির্বাচন আগে দিতে হবে। আপনারা অনেক বাহানা করছেন, সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন। বিএনপি সেগুলো খুব ট্যাক্টফুলি আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ফাঁকি দিয়েছে। সেই ধোঁকা আপনারা ধরতে পারেন নাই, এবং সেই ধোঁকা যে কি দিয়েছে সেটা আমাদের স্পিকার মেজর হাফিজ সাহেব বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা নির্বাচনের জন্য আমরা ধোঁকা দিয়ে আমরা বলেছি সব মানবো, কিন্তু আগে নির্বাচন দেন। এখন হচ্ছে নির্বাচন হয়ে গেছে, আচ্ছা আমরা মানতেছি। ইট ইজ বিকাম এ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা মানিতেছি। তোমার তো এন্ড নাই, তো বলে না মানবো না, তো মানিতেছি তো চলবে। কাজে এখানে আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিপ্লব বললেন, অভ্যুত্থান বলেন, তার একটা ন্যাচারাল পরিসমাপ্তি হয়েছে, একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরে নতুন শিশু জন্মগ্রহণ করেছে বর্তমান বিএনপির এই সংখ্যাগরিষ্ঠ সরকার, একক সরকার। যে সরকার 5 বছরের ম্যান্ডেট পেয়েছে, জনগণ ভোট দিয়েছে, একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একটা শক্তিশালী বিরোধী দল আসছে এবং সংসদ সুন্দরভাবে কাজ চলছে। এইখানে কথা নাই, বার্তা নাই, কদিন পরে পরে শেখ হাসিনা একটু মাথা তুলে আপনারা সবাই ঘাবড়ে যান। শেখ হাসিনা যদি এতই ফ্যাক্টর হয়ে থাকে, এত বড় নির্বাচন করে ক্ষমতা এসে আপনি এখন যদি শেখ হাসিনাকে নিয়ে ভাবতে হয়, তাহলে এটা কার ব্যর্থতা? কাজে আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের এবং তার বিরোধীদের নার্ভ টেস্ট করার চেষ্টা করছেন। এখন আমি যেটা শুরু করেছিলাম, যে উনি যদি আসেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, আসার সঙ্গে সঙ্গে এখন প্রশ্ন করছে সে কিভাবে আসবেন? সে ভারতে আছে, দরকার পড়লে ভারত তাকে একটা পাস দিবে। এখানে উদাহরণ আছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো পাসপোর্ট ছিল না, সেই পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে না তড়িঘড়ি করে। এটা শেখ হাসিনা বেলা হবে না, তার গ্যারান্টি কোথায়? সেটা তো হতে পারে, অতীত হয়েছে, আমরা দেখেছি। কাজে আমরা এই যে লেলিনকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের সময় দেখেছি যে সে ফ্রান্সে ছিল, কি বলে, বিদেশে থাকতো। ফার্স্ট ওয়ার্ল্ডের সময় তাকে ট্রেনের ভিতরে এরকম গরুর মানে ঘোড়া যে ক্যারি করে, সে ঘোড়া ভিতর ঢুকাইয়া তাকে মস্কোর সামনে এসে ঘোড়া ওই ফেলে দিয়েছে। ফেলে দিয়ে সে বলেছে আমি লেলিন, বা সবাই লেলিন দাঁড়িয়ে গেছে। এটার জন্য পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, ইমিগ্রেশন লাগে না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় লেলিনের উত্থানের সময় আমরা দেখেছি, যখন সারা মস্কোতে আন্দোলন হচ্ছে, যখন এই বলশেভিক পার্টির বিপ্লব হয়েছে, তখন ফ্রান্স থেকে লেলিনকে এনে তাকে মস্কোতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঐতিহাসিক সত্য। আমরা মাসুদ্দিনকে দেখেছি না, সে নর্থ থেকে রোড মার্চ করে আইসা চীন দখল করতেন। আমরা ভিয়েতনামে দেখি নাই। এখানে যদি আজকে শেখ হাসিনা নেতৃত্বে একটা সরকার গঠন করে
তারা যদি বলে করে লং মার্চ শুরু করবো রংপুর থেকে, তার মানে বাংলাদেশে একটা আইন শৃঙ্খলার তো একটা অবনতি হবে। এই দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে। সরকার তখন কি করবে? ওটা বাধা দিতে যাবে। বাধা দিতে হলে কি হবে? তো এই ধরনের আলোচনাগুলো আমরা তো করতে চাই না, এই ধরনের জিনিসগুলো আমরা সামনে আনতে চাই না। ইটস ডেঞ্জারাস। এই যে আজকের থেকে আমরা 1 বছর 2 বছর আগে বলেছি আপনারা এগুলা করেন না। রংপুর কেটে যাওয়ার মতো জায়গা আছে, কেটে ফেলার মতো জায়গা আছে, আপনার ওই আমাদের ফেনী কেটে ফেলার মতো সুযোগ আছে। এখন দেখেন সবাই বলতেছেন, এই যে আমাদের কর্ণালী সাহেব বললেন রংপুর নিয়ে গেলে উনি কলকাতা নিয়ে নেবেন। কি অদ্ভুত কথা বলেন! এত বড় সিনিয়র নেতা, জাতীয় নেতা আমাদের, যাদের কথা আমাদের সামনে ব্যাদ বাক্য হবে। আমি জানি না উনি সেটা বলেছেন কিনা, আমি শুনি না, তোমার কাছে এখন শুনলাম। কিন্তু কলকাতা নিয়ে নেবেন, খেলা মেয়ে, বাচ্চা, মানে বাচ্চা ছেলেদের কথা। এখন এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। শেখ হাসিনা এখন যখনই বাংলাদেশে ঢুকবে, তখন শেখ হাসিনার ফাঁসির আসামি হলো সরকারে বা ফাঁসি না দেওয়া পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। আর সেই দায়িত্ব যদি বর্তমান সরকার পালন করতে না পারে, সেই সরকারের ক্ষমতা আছে শেখ হাসিনাকে নিয়ে এসে আদালতের মাধ্যমে ফাঁসি দেওয়ার, কিন্তু এর বাইরে তো কিছু করার ক্ষমতা নেই। তাহলে যে ব্যাপক আইন শৃঙ্খলা অবনতি হবে, শেখ হাসিনা যখন আসবে তখন তো সেই ব্যবস্থা করে আসবে, সে তো এমনি চলে আসবে না। তাহলে ওই অবস্থাটা কি হবে? এবং এখন সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এবং অদ্ভুত ভাবে আজকে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে আজকে আপনি বাসের প্যাসেঞ্জার বানায়া সারা বাংলাদেশে ঘোরাচ্ছেন। অদ্ভুত। আমি কলেওয়ালি সাহেব বলেছেন যে উনি যেন, আচ্ছা ওই প্রসঙ্গে পরে আসতেছি। তাহলে এখন শেখ হাসিনার বিষয়টা আমার মনে হয় আমরা এটা আওয়ামী লীগের উপর ছেড়ে দিই, জনগণের উপর ছেড়ে দিই। আওয়ামী লীগের যদি হ্যাটম থাকে, তারা যদি ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা দেখাতে পারে, তারা যদি আবার রাজপথে আসতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা তাদের কর্মীদের, নেতাদের মনোবল চাঙ্গা করার জন্য কথাটা বলেছে। কারণ নেতারা মনোবল চাঙ্গা হয়, নেতারা যদি সামনে এগিয়ে আসার চিন্তা করে, নেতারা যদি ত্যাগ স্বীকার করতে চায়, জীবন দিতে প্রস্তুত থাকে, তাহলে এটা আওয়ামী লীগের হ্যাডম। আওয়ামী লীগ যদি সেভাবে হ্যাডম দেখাইতে পারে, হয়তো শেখ হাসিনা ফিরে আসবে। কিন্তু আমি প্রত্যাশা করব যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার বজায় রাখার জন্য শেখ হাসিনার বিষয়টাকে আপাতত আপনারা চুপ করে যান। এটা নিয়ে কারো কথা বলার দরকার নেই, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। সরকার এটা নিয়ে আর কাউকে ইন্ধন যোগায় না, এটাকে জাস্ট কি বলে যে অপ্রাসঙ্গিক করে ফেলেন। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আপাতত অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, তাহলে হবে। এটা আওয়ামী লীগেরও ভালো হবে, এতে শেখ হাসিনার ভালো হবে, বাংলাদেশের জনগণের তো অবশ্যই ভালো হবে। মানে আবারও একটা অরাজকতা সৃষ্টি হওয়ার সুযোগ হবে, যেখানে সরকারের ব্যর্থতার দায় দেখতে হবে, যেখানে সরকারকে ফেলে দেওয়ার মতো একটা কথা হতে পারে। বাংলাদেশের রাজনীতি এখন আন্দোলন হয়ে গেছে ছল ছাতুরি আন্দোলন, কেউ সত্য কথা বলে না। যেমন আইন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা ধোঁকা দিয়া ইলেকশন করাইছি, এবং এখনো অনেকে মনে করে যে আমরা এইভাবে সরকার পতন করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। ধোঁকাবাজি রাজনীতি চলতেছে, এই ধোঁকাবাজি রাজনীতি চলবে না। আপনাদের জাতীয় নেতাদেরকে জাতীয় পর্যায়ে জাতীয় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। একটি রাজনৈতিক দলের নেতার মুখে কখনোই শোভা পায় না আমরা কলকাতা দখল করে ফেলবো। ভেরি ভেরি মানে আনবিকামিং স্টেটমেন্ট। এটা কোনো একজন জাতীয় নেতার মুখে, এটা আমাদের মতো লোকদের ফটকা, যারা আমরা ইউটিউবার করি, যারা আমরা ফেসবুক করি, তাদের মুখে বলা ঠিক আছে, আমরা 2 পয়সা কামাই করার জন্য, এটা ওই কি বলে এটা ভাইরাল করার জন্য আমরা অনেক কিছু বলতে পারি। আমরা বলতে পারি ইন্ডিয়া লাল কেল্লা দখল করে ফেলবো, আমি প্রস্তুত লাল কেল্লা দখল করে ফেলবো, এটা আমি বলতে পারি। কিন্তু আমি যখন পার্টির বেনিফিট, পার্টির নেতৃত্বে থাকবো, আমি বলতে পারি না। এটা বলা কোনো অবস্থাতেই সঠিক কাজ হবে না, এটা অত্যন্ত উস্কানিমূলক কথা হবে, দেশের অশান্তি বজায় রাখবে। এখন আমি আসি মাননীয় প্রধানমন্ত্রী রাখতে না থাকার জন্য যে উপদেশটা দেওয়া হয়েছে, এটার পিছনে মাঝ যেটা কি,
একটি চক্র অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পিতভাবে তারেক রহমান সাহেবকে আইসোলেট করা বা একঘরে করার চেষ্টা করে ফেলা হচ্ছে।